এবং গণমাধ্যমে সত্যিকার অর্থে মন খুলে লেখা যায়নি। আমরা যদি এখন বলি যে এই সংসদ চলছে তা অনেকটা হাসি খুশির সংসদ, আমরাও মামুরাই আছি সেখানে, এটাকে কি খুব ভুল বলা যাবে? সাকিব আল হাসান দেশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তিনি তখন কানাডায় খেলছিলেন, তিনি নাকি মোহাম্মদপুর বা শ্যামলীতে গুলি করেছেন। দেখা গেল যে 5 তারিখে ঘটনা ঘটে গেল, 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার এলো এবং অতি দ্রুত এটি হাইজ্যাক হয়ে গেল। আমরা নাহিদ ইসলামের কণ্ঠে স্লোগান শুনেছি, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কিন্তু এই 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বৈষম্য নিয়ে আমরা একটি কথা শুনেছি। 3 মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই দিবসকে সামনে রেখে আমরা বাংলাদেশের সংবাদ মাধ্যমের হাল হকিকত, চলমান রাজনীতি, সদ্য সমাপ্ত সংসদ অধিবেশন এবং নতুন সরকারের পথ চলা নিয়ে কথা বলবো। আজকে আমাদের অতিথি সাংবাদিক ও লেখক মাহবুব আজিজ। শুভেচ্ছা। মাহবুব আজিজ, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। ধন্যবাদ আপনাকে। 3 মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই দিবস কয়েকদিন পরেই উদযাপিত হবে। বাংলাদেশের সাংবাদিকরা কেমন আছে? জি, ধন্যবাদ সৌরভ ভাই আপনাকে। দেখুন, একটি দেশ কতখানি গণতান্ত্রিক এবং কতখানি মুক্ত সমাজ, সামাজিকতা, মুক্ত বুদ্ধির চর্চা সেখানে কতখানি অনুশীলন করা যাচ্ছে তার প্রামাণ্য কিন্তু সেই দেশের গণমাধ্যম। আমাদের দেশের মানুষ যেমন আছে তারই ধারাবাহিকতায় আমাদের গণমাধ্যম আছে। এখানে ঝুঁকি আছে, সংশয় আছে, অনিশ্চয়তা আছে, ভয় আছে, বিপদ আছে, আছে যে কোনো সময় আক্রান্ত হওয়ার নানান রকম নিশানা। তো এই সব কিছুর মধ্যে 24-এর গণ অভ্যুত্থান যেরকম একটা জবাবদিহিতা, গণতন্ত্র এবং একটা আইনের শাসনের পক্ষে ছিল, গণমাধ্যমও কিন্তু সেই অভিজ্ঞতা স্নাত এবং গণমাধ্যমের ভেতরেও সেই আকাঙ্ক্ষা প্রস্ফুটিত ছিল বা আছে। কিন্তু গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের সময়ে সেই সংবাদ মাধ্যম কতটা স্বাধীনতা ভোগ করছে? 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশের প্রধান যেই পরিস্থিতি ছিল, এক কথায় বললে সেটাকে একটা মব শাসন বলা যায়, মব সন্ত্রাস, মব রাজার দেশের ছিল এবং একটা উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়েছে অন্তত সরকারের একটি অংশ। সেই ধারাবাহিকতায় যতই মুখে বলা হোক না কেন, আপনারা মন খুলে লিখুন, আপনারা স্বাধীনভাবে লিখুন, সরকারের সমালোচনা করুন, সেই জায়গায় কিন্তু নানান অস্থিরতা, বিশৃঙ্খলা ছিল সমাজের নানান ক্ষেত্রে, তার ছাপ এসে পড়েছে গণমাধ্যমেও। এবং গণমাধ্যমে সত্যিকার অর্থে মন খুলে লেখা যায়নি। চেষ্টা হয়েছে, সেই অর্থে সাংবাদিকরা গুম হয়নি বটে, তবে জেলে গেছে, চাকরি হারিয়েছে, বিভিন্নভাবে চাকরি হারিয়েছে। এবং আমরা শুনেছি, আমরা জেনেছি আমাদের সহকর্মীদের কাছ থেকে, বিভিন্ন গণমাধ্যমে নানান অদল বদল হয়েছে, সাংবাদিক যে সমস্ত সংগঠনে অদল বদল হয়েছে, প্রেস ক্লাবে অদল বদল হয়েছে, কোনোটাই নিয়মতান্ত্রিকভাবে হয়নি। এই সব কিছুর মধ্যেই এক ধরনের পৃষ্ঠপোষকতা ছিল, হয়তো সরাসরি, প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ। এবং এই সামাজিক যে বিলরণ ঘটে গেছে এই 18 মাসে, তার ছাপ গণমাধ্যমেও এসেছে। ডেইলি স্টার সম্প্রতি একটি খবর দিয়েছে, 1000-এরও বেশি মামলা হয়েছে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে, অর্থাৎ এই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের, তার মধ্যে 90% গত 1.5 বছরেও 90% তদন্ত কাজ শেষ হয়নি। এবং এই মামলার কারণে যারা জেলে, তারা এখনও জেলে আছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সাংবাদিক, আইনজীবী, শিক্ষাবিদ সহ এদের বিরুদ্ধে হত্যা বা হত্যা চেষ্টা মামলা। এখন এই 1.5 বছরে যারা জেলে আছেন তাদের তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তিনি যদি অন্যায় করেন তার বিচার হবে, কিন্তু 1.5 বছরে এই তদন্ত শেষ না হয় তো বলা যায় এটা এক ধরনের বিনা বিচারে আটক।
এটাকে কিভাবে দেখছেন? আর এই যে হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা, গয়রহভাবে এটি, যেমন একটি ঘটনায় একটি মামলা হয়তো 400 আসামি, এবং পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে যেহেতু এত আসামি, এটা তদন্ত করার কাজ তারা শেষ করতে পারেনি। জি, এবং যখন এই মামলাগুলো রুজু করা হয় তখনই কিন্তু বিভিন্ন যারা বিশেষজ্ঞ তারাই বলছিলেন এগুলো টিকবে না। যখন এত আসামি হয় এবং দেখা যায় যে সন্দেহভাজন, এমন ঘটেছে সাকিব আল হাসান দেশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তিনি তখন কানাডায় খেলছিলেন, তিনি নাকি মোহাম্মদপুর বা শ্যামলীতে গুলি করেছেন। তো এই যে বিষয়গুলো, এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্যক্তিগত বিভিন্ন ক্ষোভ রাগ থেকে, যে অমুকের সাথে আমার সমস্যা, দিই তার নাম ঢুকিয়ে, এবং 256 জন সাংবাদিককে হত্যা মামলায় আসামি করা হয়েছে। এবং আপনি দেখুন যে সাংবাদিকরা হয়তো 66 জন সাংবাদিকরা, শুধু কেন, যে কোনো পেশাতেই কিন্তু অনিয়ম অসততা হতে পারে, সেটার জন্য আলাদা আইন কানুন আছে, পেশাভিত্তিক আছে, যিনি যেই দপ্তরে কাজ করেন সেই দাপ্তরিক বিভিন্ন নিয়ম কানুন আছে, কিন্তু আপনি একটা হত্যা মামলায় তাকে দেশের আইন ভঙ্গ করলে সেটারও তো একটা ব্যাপার আছে। কিন্তু আপনি হত্যা মামলায় দিয়ে, এবং সেই মামলাও কিন্তু ঠিকমতো আপনার রুজুই করলেন না, সেই একাধিক অন্তত 4 জন সাংবাদিক, লেখক শাহরিয়ার কবির, আপনার গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও এই জেলে কিন্তু 18 মাসের বেশি সময় ধরে আছেন। এবং আপনি দেখুন যে 24-এর যে গণ অভ্যুত্থান, এত যে আমরা নেতিবাচক কথা বলছি, তার মানে না কিন্তু যে 24-এর গণ অভ্যুত্থানটাই নেতিবাচক ছিল। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাংলাদেশের জন্য। যেই অনিয়ম, যে দুঃশাসন, যে স্বৈরাচার আপনার 2012 সাল থেকে ধারাবাহিকভাবে চর্চা করে এসেছে আওয়ামী লীগ সরকার, তার পরিণতি কিন্তু 24-এর গণ অভ্যুত্থান। কিন্তু দেখা গেল যে 5 তারিখে ঘটনা ঘটে গেল, 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার এলো এবং অতি দ্রুত এটি হাইজ্যাক হয়ে গেল। এই গণ অভ্যুত্থানের যে মূল প্রত্যয়, গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, এটা লুণ্ঠিত হয়ে গেল। এবং যেই শক্তিটা এই পুরো গণ অভ্যুত্থানে অনুপস্থিত ছিল, অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি, তারা সমাজে আবির্ভূত হয়ে গেল এবং তারা দেখা গেল বিভিন্ন রকম ট্যাগবাজি করছে। না, সাম্প্রদায়িক শক্তি, বা আপনি যে সাম্প্রদায়িক শক্তি বা দলের কথা বলছেন, তারা এই গণ অভ্যুত্থানে অনুপস্থিত ছিল পুরোপুরি এটা বলা ঠিক হবে না, কারণ তাদের ছাত্র সংগঠন এবং তারা কিন্তু মূল শক্তি ছিল, তারাও সামনের সারিতেও ছিল। আপনি দেখুন, তারা তাদের নাম পরিচয় গোপন করেও তারা আন্দোলনে অংশ নিয়েছেন। তাহলে আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, 16ই জুলাই যেদিন শেখ হাসিনা বললেন চাকরি কারা পাবে, রাজাকারেরা পাবে নাকি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে, এইটা নিয়েই তো খুব স্ফুলিঙ্গ জেগে উঠলো। সেই দিন রাতে মিছিলটি কারা করেছিল? সে রোকেয়া মেয়েরা করেছিল। এরা কি সাম্প্রদায়িক করেছিল? না, তারা যেই স্লোগানটি দিয়েছিল, আপনার মনে পড়ে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার? এই যে শেখ হাসিনাকে স্বৈরাচার কিন্তু এই ছাত্রীরাই প্রথম বলল। আমরা কিন্তু সময়ের সাথে সাথে ওই স্বৈরাচার শব্দটি হারিয়ে ফেলেছি, রাজাকার শব্দটি উজ্জ্বল হয়ে থাকলো, স্বৈরাচার আর থাকলো না। আপনার মনে পড়বে 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে যে আমরা গান শুনেছিলাম, জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দির ও সোপানতলে, এই গানকে আমরা 18 মাস অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অনুষ্ঠানে শুনেছি? মুক্তিযুদ্ধের গানগুলো আমরা আগস্টের 1, 2, 3, 4 তারিখে শুনেছি। আমরা নাহিদ ইসলামের কণ্ঠে স্লোগান শুনেছি, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু এই 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বৈষম্য নিয়ে আমরা একটি কথা শুনেছি, আমরা তখন শুনেছি সংলাপ, সংস্কার সংলাপ। এই সংস্কার সংলাপ কি আমরা এই জুলাইয়ের 36 দিনে শুনেছি? রাষ্ট্র সংস্কারের কথা এসেছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের জায়গা থেকে সবার আগে সেটা ছিল গণতন্ত্র, জবাবদিহিতা। কিন্তু এই 18 মাসে তারা গণতন্ত্র এবং জবাবদিহিতার মাধ্যমে এই নামে তারা যে বিদেশি শিক্ষায় শিক্ষিত একদল সুশীল সমাজকে দিয়ে, যা আমরা এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ ভোটের পক্ষে কেউ 1 কোটি টাকা দিয়েছেন, কেউ 2.5 কোটি টাকা নিয়েছেন, ইত্যাদি যে এই সমস্ত ব্যাপারগুলো বেরিয়ে আসছে, তাতে কিন্তু প্যান্ডোরার বাক্স খুলে যাচ্ছে। না, এই যে হ্যাঁ ভোটের পক্ষে বা গণভোটের পক্ষে টাকা খরচ করতে হবে কেন? এটা জনগণের বিবেকের উপর ছেড়ে দেওয়া হবে, তারা পরিবর্তন চান কিনা।
জনগণ চাইলে এটা হবে, এবং সেটিই তো প্রত্যাশিত। জনগণ তো রাস্তায় নেমেছে বলেই তো জুলাই অভ্যুত্থান হয়েছে, এবং এরপর জনগণে এখন গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সরকারকে জবাবদিহির আওতায় আনা হবে, সেটি হচ্ছে গণভোট। গণভোটের মূল কথা। সেখানে সেখানে টাকা খরচ করতে হবে কেন? সেই যে রূপকথার গল্পের মতো, যে সুযোগ বুঝে চিচিং ফাঁক করে মাঝখান দিয়ে ঢুকে পড়ল গল্পের ভিলেন। এই গল্পের ভিলেন কি করলো? জনগণের ইচ্ছাটাকে তারা ভাবলো যে এই দেশের জনগণ তো আসলে গণতন্ত্র বোঝে না, আমেরিকায় লেখাপড়া করে নাই, এই দেশের জনগণ তো ধর্মাশ্রয়ী জীবনযাপন করে, তেমন লেখাপড়া জানে না, এবং এখানে দুইটা বড় রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে আছে, কেউ এই দল সেই দল, বরং আমরা এটাকে নিয়ন্ত্রণ করি। এই যে আমরা নিয়ন্ত্রণ করার কারণে যে জুলাই সনদ, আমরাই সিভিল সোসাইটির লোকজন। ডক্টর ইউনূস সিভিল সোসাইটি তো থাকবেই, সব সমাজেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, কি বলে, সরকারি প্রশাসনের বিরুদ্ধে এবং তাদেরকে সজাগ রাখার জন্য সিভিল সোসাইটি থাকবেই, থাকতেই হবে অবশ্যই সৌরভ ভাই। কিন্তু মুশকিলটা হচ্ছে, ধরুন আমি আপনি তো সিভিল সোসাইটির অংশ, অবশ্যই মানে যারাই সরকারের অংশ না তারাই সিভিল সোসাইটি। এখন এই বুদ্ধিবৃত্তিক চর্চায় যদি আমরা একটা পর্যায়ে গিয়ে বলি এরা পারছে না কেউ, আমাদেরকে দায়িত্বটা দিতে হবে। আপনি যে রান্না হচ্ছে, ভাবিকে বললেন না আসলে তুমি ঠিক মতো পারছো না, মা বাবাজিকে নিয়ে আসছি আমেরিকা থেকে রান্না শিখেছে, চলেন আমরা রান্নাটা করে ফেলি, কারণ তোমার এই রান্নার কাজ হয়েছে। আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি। অন্তর্বর্তী সরকারের রান্নাটা বলতে বোঝাচ্ছে সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হলেও তারা একটা ভালো নির্বাচন দিয়েছে, এটা স্বীকার করবেন, এবং নির্বাচনের মাধ্যমে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। এইটা আসলে কি ভালো, আপনি কাকে বলবেন? অন্তর্ভুক্তিমূলক ভালো মানে মানুষ ভোট দিতে পেরেছে, যেটি বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি নির্বাচনে দিতে পারেনি। হ্যাঁ, কিন্তু দেখুন মানুষ, এমনকি ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ যে পর্যবেক্ষণ, সেখানেও কিন্তু তারা এটা বলেছে। পর্যবেক্ষণ আওয়ামী লীগের সময়ও অনেক সময় এসেছে। পর্যবেক্ষণ তো আমি আপনি আমাদেরও তো চক্ষু কর্ণ আছে, আমরা যেটা বুঝতে পারি সেটা। কিন্তু আপনি স্বীকার করবেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সঙ্গে আগের 3টি নির্বাচনের সঙ্গে 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে মেলানো যাবে না। বাংলাদেশের ইতিহাসে তো শুধু 14, 18 আর 24-এর নির্বাচনই হয়নি বা হবে না। আমরা যেটা বুঝতে চাই যে 14, 18 এবং 24-এর নির্বাচন হয়নি বলেই আওয়ামী লীগের আজকের এই দশা। কাজেই সেইটা কোনো উদাহরণই হতে পারে না, এবং সেইটা যেহেতু ওই দশা হয়েছিল, পরবর্তী নির্বাচনটিতে আবার আরেকটি পক্ষকে অনুপস্থিত থাকবে, সেইটা কোনো প্রত্যয় হতে পারে না। যেভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পুতুল বিরোধী দল বানিয়েছিল, আমরা যদি এখন বলি যেই সংসদ চলছে তা অনেকটা হাসি খুশির সংসদ, আমরাও মামুরাই আছি সেখানে, এটাকে কি খুব ভুল বলা যাবে? না, বলা যাবে। আওয়ামী লীগের দলীয়ভাবে তারা নির্বাচনে করতে বাধা ছিল, যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ। ব্যক্তি হিসেবে তো কাউকে নির্বাচন থেকে বারিত করা হয়নি। ব্যক্তি আর দল কি এক? আপনি একটি দলকে কার্যক্রম স্থগিত করে দিবেন, আপনি বলবেন বিচার হবে। আচ্ছা, বিচার হওয়া মানে কি? তার মানে একটা সম্ভাবনা তো আছে যে সে আসলে দোষটি করেনি, নাকি? তার মানে আপনি বিচার হওয়ার আগেই তাকে কি করে বলেন যে আপনি খুনি? তার মানে আপনি তো নিজের হাতে আইনটি তুলে নিচ্ছেন। আপনি নিজের হাতে কেন আইন তুলে নিলেন? কারণ আপনি এমন একটা বন্দোবস্ত করতে চাচ্ছেন, যেই বন্দোবস্ত আপনি একটা অন্তত শক্তিশালী বিরোধী দল তৈরি করবেন, যেইটি সমাজকে চির বিভাজিত পথে নিয়ে যাবে। আজকে আমাদের যে পরিস্থিতি, ঐক্যবদ্ধ ছিল না দেখে তো 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, এবং সেই প্রত্যয়টিকে তো আরো জোরে ভাঙা হলো, যে আওয়ামী লীগ যেভাবে সকলকে ট্যাগ দিত, বিএনপি জামাত। অন্তর্বর্তী সরকার পারেনি, কিন্তু বিএনপি যারা ক্ষমতায় এসেছে নির্বাচিত হয়ে, প্রধান দল এখন বিএনপি, তাদের বক্তৃতা বিবৃতি, তাদের লিটারেচার, তাদের ভাষা ভঙ্গি তাকে আপনাকে আশ্বস্ত করে না যে তারা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশে চায়? আপনি যেই এই বর্ণনাটি দিলেন তার প্রথম বাক্যটি এরকম, অন্তর্বর্তী সরকার পারেনি। হ্যাঁ, পারেনি না, করেনি। ইচ্ছাকৃতভাবে বিভাজন সৃষ্টি করেছে, যাতে সমাজের একটি বড় অংশকে মূল ধারা থেকে বাইরে রাখা যায়, না হলে এই একটি অংশকে এই পর্যায়ে আনা সম্ভব ছিল না। এবং এইটা যখন জোর করে করা হয়েছে, এবং বিএনপি, আমার যেটা ধারণা,
এই পুরো প্রক্রিয়ার সাথে বিএনপি আসলে জড়িত না। তারা চেয়েছে কোনো রকমের নির্বাচনটা হোক, কারণ মূল প্রতিপক্ষ যেহেতু নাই, আমরা তো জিতবই। এই না, জায়গাতে প্রতিপক্ষ থাকলেও আমরা অতীতের যদি নির্বাচনগুলো দেখি, তাতে ক্ষমতায় থেকে, অর্থাৎ নির্বাচিত হয়ে দ্বিতীয়বার, মানে ক্ষমতায় থেকে এটা- দ্বিতীয়বার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় আসে। তারপরেও তো এলাকা ভিত্তিক একটা ব্যাপার থাকে, এলাকা ভিত্তিক আছে, এলাকা সেটা- ভিত্তিক ব্যাপার সেটা থাকে। থাকে। আরো একটি ব্যাপার হচ্ছে, আচ্ছা, এখন নির্বাচনের পরের পরিবেশটা বলেন। হ্যাঁ, নির্বাচনের পরের মানে পরিবেশটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় আপনি যে বলেছেন যে যে একটা রুদ্ধশ্বাস অবস্থা ছিল, তারা একটা বৈষম্য, সব ক্ষেত্রে বৈষম্য করেছেন, কারো কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছে, কাউকে মব সন্ত্রাস হয়েছে। কাউকে বিকল্প শক্তি হিসেবে দাঁড় করাতে চেয়েছে। নির্বাচনের পর পরিবেশ পরিস্থিতি অনেকটা পাল্টেছে বলে মনে করেন? দেখুন, যেই ঘটনাটি ঘটে গেছে, হ্যাঁ, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, এটা অনেক 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 ধরনের আন্তর্জাতিক, দেশীয় নানান সমীকরণ ইত্যাদি, ডিপ স্টেটের উপস্থিতির অনেক কিছু কথা চলে আসছে, এবং তারপরে মাত্র 2 মাসে যে একদম পরিস্থিতি একেবারে স্বাভাবিক একটা রেলযাত্রা শুরু হয়ে যাবে, ব্যাপারটি তো তেমন নয়। তবে বিএনপি গত 13-14 বছর ধরে যেভাবে হামলা মামলার শিকার হয়েছে, তারা তো আর গুপ্ত রাজনীতি করেনি। তাদেরকে নানান অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, তাদের প্রধান নেতা দীর্ঘদিন দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন, অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন, সব কিছু মিলিয়ে, এবং এত দ্রুত নির্বাচনটা করতে হয়েছে, তাদের গুছিয়ে ওঠাটাও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। এবং গণ অভ্যুত্থান যে এত দ্রুত এই রকম দিকে মোড় নেবে, এটা বোধহয় আসলে অনেক পক্ষই বুঝতে পারেননি। যে হয়তো 3-4 তারিখেও তো বোঝা যায়নি যে 5 তারিখে হেলিকপ্টারে উঠে যাবেন এত পরাক্রমশালী নেত্রী। তো সেই কোটা ক্ষেত্রে বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য তো সরকার পতন পতন ছিল ছিল না, না, ছিল কোটা বাতিল করা। কিন্তু সেখানে মানুষের যে তীব্র সমর্থন আপত্তি এবং সেগুলো গিয়ে ক্ষোভ, যুক্ত হয়েছিল, ক্ষোভের বহিঃপ্রকাশ ক্ষোভগুলো যুক্ত হয়ে মানুষ একটা ভেন্টিলেশন খুঁজতেছিল, তারা পেয়েছিল। এবং এই জায়গায় বিএনপি যেটা মানে আপনি যে এটা প্রথম অধিবেশন হয়ে গেল, আমরা তো সেখানেই চোখ রেখেছি, এবং আমরা যে সংসদ দেখলাম, এটাকে কিন্তু আমার হাসি খুশির সংসদ বলেই আমি অভিহিত করব। না, বেশ প্রাণবন্ত বিতর্ক হয়েছে, এক পক্ষ আর এক পক্ষকে বাক্য মানে ঘায়েল করার চেষ্টা করেছে, এবং বিরোধী পক্ষ কয়েকবারই ওয়াকআউট করেছে। সুতরাং আপনাকে এত হাসি খুশির কিন্তু পরিবেশ ছিল না। দেখুন, সর্বশেষ পয়েন্টগুলো যদি আমরা ধরি, 1 নাম্বার যেটা নিয়ে খুব আপত্তি, যে নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকারকে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি করতে হলো, এই চুক্তিটা নিয়ে কি আপনি সংসদে কোনো আলোচনা শুনেছেন? রুমিন ফারহানা প্রশ্নটা তুলেছিলেন, সেটা নিয়ে এগোতে সেটা পারেন। কিন্তু বিধির দোহাই দিয়ে হ্যাঁ, সেটি বিধি একটা খুবই সেটি গুরুত্বপূর্ণ বন্ধ বিষয়, করা হয়েছে। সেটা নিয়ে আসলে আলাপ আগানো যাবে না। এখন আপনি দেখুন যে হামে যেভাবে একটা মহামারী পরিণত হলো, শিশু মৃত্যু ঘটে গেল, এবং নানান একটা পুরো বিশৃঙ্খলা তৈরি হলো, জ্বালানি সংকট। এবং আপনি এই হামের টিকাটা কে দিল না? অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা কে ছিলেন? তিনি ছিলেন একটা ব্যাংকের এমডি, সাবেক এমডি। তার কি যোগ্যতা ছিল? সে তো জানেই না টিকা কেন দিতে হবে। এমনকি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও এখানে বাতিল ঘোষণা করা হয়েছে। এবং এই যে এই সমস্ত অকাজগুলো করেছে, 11টি ওষুধের টিকা দেওয়া বন্ধ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এই যে একটা ম্যাসাকার করলেন, এটা কি কোনো সেটা জবাবদিহি হবে, আদালতে রিটও হয়েছে এটা নিয়ে, সেটা আমরা আছি। সরকার ও বিরোধী দল কি করেছে? একবার প্রস্তুত তুলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আওয়ামী লীগের এত আমরা কুকাজ হিসাব দেখি, যে এত টাকা পাচার করেছে, এত কিছু করেছে, আর আমরা যে গণমাধ্যমে বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস সাহেব সহ কর মওকুফ সহ নানান কিছু যে গল্প গুজব যেগুলো আমরা দেখছি পত্রিকায়, সংসদে এগুলো আলোচনা হলো না কেন? কিংবা স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী সংসদে বলেছেন যে অন্তর্বর্তী সরকার এবং তার আগের ফ্যাসিস্ট সরকারের কারণেই এই টিকার সংকট হয়েছে। গজ ফিতা পাওয়া যাচ্ছে না, সিরিঞ্জ কেনার টাকা নাই, এটা বলছে স্বাস্থ্য খাতে। তাহলে আপনি দেখুন, টিকার কথাও বলেছেন। হ্যাঁ, তা তো বলেছেনই। তার মানে যা সিরিঞ্জ কেনারই টাকা নাই, তার মানে কি অবস্থা? তো সেটার একটা শ্বেতপত্র প্রকাশ হবে না, খালি বললে হবে? জনগণ দাবি করলে করবে। তো জনগণ আর কিভাবে দাবি করবে? আচ্ছা, সংসদের আলোচনা নিয়ে তো কথা বললাম। বিএনপি 2 মাস কিছুটা বেশি সময়, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছে, আজকে 30শে এপ্রিল। এই সোয়া 2 মাসে বিএনপির সরকারের যাত্রাটা কেমন দেখছেন? সরকারকে আমার ধীরস্থির মনে হচ্ছে।
এবং মানে সরকার ধীরস্থির মানে ইতিবাচক ইতিবাচক ভাবে গঠনমূলক। ধীরস্থির মানে হচ্ছে না অকর্মণ্য সেই না অর্থে না, গঠনমূলক। গঠনমূলক আসলে পরিকল্পনা থেকে বোঝা যায় তো। কিন্তু আমরা যেরকম আগের অভিজ্ঞতাগুলোকে দেখে দেখতাম যে সরকার প্রধান খুব দ্রুত কথা বলছেন, যে কোনো বিষয়ে প্রচুর কথা বলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন, এই দফায় আমরা এখন পর্যন্ত সেরকম পাইনি। বরং তারেক রহমান আজকে বলেছেন যে এই দেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী, হ্যাঁ, ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে নির্বিশেষে সবারই সমান অধিকার পাওয়ার বা সমান অধিকার পাবে। এই অভূতপূর্ব বক্তব্য আমরা কিন্তু 50 বছরে কোনো সরকার প্রধানের কাছ থেকে শুনি নাই। অন্তত আমরা মানে শুনি নাই। এতটা এত নির্দিষ্টভাবে স্পষ্ট। বলা। হ্যাঁ, এতটা কেন, কোনো ঘুরিয়ে ফিরিয়েও তো বলা হয়নি। এটা নির্বাচনের আগেও তিনি বলেছেন, এবং এটা যদি চর্চা করা হয় এবং না একেবারে বলা হয়নি বলতে পারবেন না। সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন ধর্ম যার যার রাষ্ট্রসভা। আর সেটার সাথে কি অবিশ্বাসী আর সংশয়ী এক কথা না হলো? আমি উনি সংশয় তো না, কওমি জননী হয়ে বসেছিলেন। উনি তো অবিশ্বাসীদেরকে 12 জন ব্লগার 12 জন ব্লগার যখন জনগণ হত্যা হলো, ভালোবেসেই তাকে কওমি জনগণ হ্যাঁ এই তো, তাহলে তো আসলে আর ভোটেরও দরকার পড়ে না। তাহলে তো জনগণ ভালোবেসেই তো তাকে রাতের বেলা ভোট দিয়েছিল, ভোটের ঠিক না? দরকার পড়ে না বলে। সেই আচ্ছা আমরা নতুন হ্যাঁ, সরকারের এবং আমাদের বিষয়ে কথাটা বলি যে হচ্ছে এই আমরা সরকারের এই যে 180 দিনের যে নীতি পরিকল্পনা, এক নম্বর যেটা পজিটিভ দেখা যাচ্ছে সেটা হচ্ছে সরকার অনেকটা ধীর স্থির আছেন, কথাবার্তায় অনেক প্রাগ্রসর চিন্তা কিছু আমরা দেখতে পেয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে যে পরিকল্পনা এবং অংশীজনদের ব্যবহারে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এক নাম্বার হচ্ছে জ্বালানি তেলের ক্ষেত্রে, জ্বালানি তেলের যে সংকটটা ঘটলো এটা তারা তৈরি করেনি, কিন্তু তাদের তো দেখা দরকার ছিল যে নেপাল কি করে পারছে। এই মালয়েশিয়া সিঙ্গাপুর পারলো, আমরা কিন্তু 2 দিন ধরে মানুষকে রাস্তায় বসিয়ে দিলাম, মশারি টাঙিয়ে মানুষকে ঘুমাতে হলো। বারবার বলা হলো যে জোর লাইনে গাড়ি রাখুন, বেজোর লাইনে গাড়ি রাখুন ইত্যাদি নানান রকম পরামর্শ দিল, একটি পরামর্শ সরকার কানে তোলেনি। কিন্তু যেই দামটি বেড়ে গেল, এই গত 1 দিন 2 দিন ধরে কিন্তু সর্পিল গতিতে গাড়ি চলছে, ফাঁকা। হ্যাঁ, তো এই বিষয়গুলো মানুষকে আতঙ্কিত করে যে শেষ পর্যন্ত তো পকেট কাটবে সাধারণ মানুষের, এবং এই দাম বাড়বে, কিন্তু সাধারণ মানুষের পিঠ যে দেয়ালে ঠেকবে। আমরা সংসদে যখন গাড়ির বায়না শুনি, আমরা উপজেলা পরিষদ দখল করতে দেখি, তখন যখন সরকার এবং বিরোধী দল সোৎসাহে একই সাথে এগুলোকে সমর্থন করেন, তখন কিন্তু হাসি খুশি সংসদের চেহারাটি আমাদের চোখে ভাসে, এবং টেবিল চাপড়ে এই সমর্থন তো করেন। সবাই মিলে। আপনি দেখুন যে উপজেলা পরিষদে এই পরিদর্শন কক্ষ বানিয়ে এই মানে স্থানীয় সরকার প্রশাসনকে দখল করবার এই সিদ্ধান্ত এত বিপুল ভোটে বিজয়ী বিএনপি কি করে নেয়? এটা তো ঠিক হচ্ছে না, এটা তো ব্যাকফুটে চলে মানে এটা কি যাওয়া। বিরোধী দলকে খুশি করার জন্য করেছে? না, নিজেদেরকে খুশি করার জন্য। নিজেরাই তারা তো আসলে যখন যে জয়ী হয় তারা মনে করে যে আমরা তো সব কিছুই জয়ীদের পক্ষে যাবে। এটা তো একটা পুরাতন সমস্যা। এবং আপনি দেখুন, এটা শুধু বিরোধী দল কেন, প্রত্যেকটা উপজেলায় কিন্তু পরিদর্শন কক্ষ বানানো হচ্ছে। এবং এটা তো আপনি তাহলে উপজেলার চেয়ারম্যানরা কি আসলে আর কাজ করতে পারবেন? ওখানে তো একটা রীতিমতো একটা মানে মহাল তৈরি হবে, মানে উপর থেকে চাপিয়ে দেওয়া হবে, অবশ্যই এক ধরনের হায়ারকি তৈরি হবে। আপনি কেন্দ্র থেকে সবসময় কিন্তু ওসি ডিসি ইত্যাদিকে এমপিরা নির্দেশনা দেন, এখন তো তাদেরকে ডেকে নিয়ে আসবেন, এবং তখন উপজেলা পরিষদের আর তো কোনো অস্তিত্ব থাকবে না। আপনি দেখুন যে আমাদের সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার বা স্বশাসনের কিন্তু একটা মানে মামলার একটা শক্তিশালী রায়ও শাসন করার আছে, কথা আছে, একটা রায় মামলার রায় আছে। স্থানীয় এই অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার সংস্কার কমিশন করেছিল, সেই কমিশনের সুপারিশে আছে কি কি করণীয়, একটাও তো সুপারিশ কাজে লাগেনি। যেমন নারী সংস্কার নিয়ে একটি সুপারিশ নিয়েও সরকার বা বিরোধী দলের কোনো সদস্য কথা বলছেন না। এবং আপনার এই ধরনের সংস্কার নিয়ে কোনো, আমরা বিরোধী দলের কার্যক্রমে যদি একটু আসি, এই যে অধিবেশনটি হলো, বিরোধী দল আসলে সংসদে কি নিয়ে আলাপ করলেন? এই জুলাই সংস্কার ছাড়া। এবং আপনি দেখুন জুলাই সংস্কারের যে মূল যে জায়গাটিতে তাদের আগ্রহ, সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে আসলে তারা আসনটা চায়, যাতে পিয়ার পদ্ধতিতে আনুপাতিক হারে যদি আসন উচ্চকক্ষে পাওয়া যায়, তাহলে কিন্তু তাদের একটা মূল কিছু আসন বাড়বে। এই তো শুধু বাড়বে না, তারা নানান রকম নীতি নির্ধারণের জায়গা তো আটকে দিতে পারবে সরকারি দলকে। যে না বর্তমান এই সংসদের সরকারি দলের যে শক্তি
বা যে আসন সংখ্যা তাতে আটকে দিতে পারবে না, কিন্তু তারা পারবে। আপনি জোরালো ভূমিকা রাখতে ভোট পারবে। কিন্তু আপনি যদি দেখেন যে একটা 40% আর একটা হচ্ছে না, ইয়েতে বিএনপির এই নির্বাচনে 51% ভোট। হ্যাঁ 51% উচ্চকক্ষে যদি 100 আসন হয়, 51 জন আসন আর বাকি 51 জন কাছাকাছি পাবেন। নেক টু নেক হয়ে না যাচ্ছে না না। হচ্ছে না, এ কারণে উচ্চকক্ষে হবে, হ্যাঁ উচ্চকক্ষে তখনই হবে, তো কিন্তু আটকে দিবে সব নিয়ম, সব আইন আটকে যাচ্ছে। উচ্চকক্ষ কি করবে, নিম্নকক্ষের কোনো আইন উচ্চকক্ষ আটকে দিতে পারবে সব কিনা লেখা আছে এগুলো তো জুলাই নিয়ম সনদে, রয়েছে। আপনি পড়ে দেখেন, একদম উপবিধি আছে, বিধি আছে। এ কারণে কি এই কারণেই বিএনপি ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে না, সেটা মানবেই না, তারা তো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তারা বলেছে আসন কিন্তু অনুপাতে, সাংবিধানিক আদেশে তো নোট অফ ডিসেন্ট ছিল না। সাংবিধানিক আসনে ছিল না, কিন্তু এই কারণে তো তারা জুলাই সনদই মানছে না। কারণ এটা তো সাংবিধানিক আদেশ না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই সংবিধান বানিয়ে নিয়েছিল, 6 জনে মিলে এটা করতে হবে এবং সেইভাবে গণভোট করেছে। এটা তো হয় না। আপনি একটা শক্তিকে বিরোধী দল বানাবেন, বিরোধী দল বানিয়ে সংসদকে কবজা করে ফেলতে চাইবেন, এটাকে বিএনপি মানবে কেন? তারা মানছে না, পরিষ্কার হিসাব এখানে। এবং এই জায়গাতে আপনি দেখুন, এটা তো খুবই, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি বিএনপি 2/3 পাওয়াতে। বিএনপি যদি 2/3 না পেত তাহলে তো আপনার এটা এগুলো করতে পারতো না। নির্বাচনের আগে তো এরকম একটা ছিল ঝুলন্ত পার্লামেন্ট হ্যাঁ, হবে, তাহলে এবং আপনার সব কিছু মেনে নিতে হতো, সব মেনে নিতে হতো। এবং এই জায়গায় তখন কিন্তু এই যে আপনি জুলাই সনদের যে সব কিছু মেনে নেওয়ার কথা বলছেন, তাতে অনেক ক্ষেত্রে কিন্তু আহ, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র রক্ষার জন্য প্রয়োজনীয়, যেমন বিচার বিভাগের স্বাধীনতা, সুপ্রিম কোর্ট সচিবালয়, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগে আইন করা, এটা তো বিরোধিতা করার কিছু নেই। কিন্তু সরকার কিন্তু এই অধ্যাদেশগুলো পাশ করেনি, বরং বাতিল করে দিয়ে। সৌরভ ভাই দেখুন, যে এরশাদ সাহেব যখন 10 বছর এই দেশ শাসন করলেন, কোন সংবিধানের আওতায় করেছিলেন? সংবিধান ছাড়াই করেছেন, তার মানে কি, স্থগিত রেখে। তার মানে শাসন করতে কি সংবিধান লাগে? এবং এই যে সংবিধান করা হচ্ছে, এই যে এই সমস্ত কথাবার্তা, এগুলো কি বিএনপি বা আওয়ামী লীগ জানে না? জানে তো। এবং তারা তো, বিএনপি নেতা তো এই কথা বলেছে যে আমরা এগুলো সবই করবো, আমাদের সময় দিন। কিন্তু এটাও ঠিক যে আপনি এই অধ্যাদেশগুলো আইনে পরিণত করে পরবর্তীতে কঠোর করতেন, তাহলে সংখ্যাটা জাগতো না। এটা বিএনপির ভুল, এতে কোনো সন্দেহ নেই। কারণ এখন দেশে গুম বলে কিছু নেই, গুম তো সবচেয়ে বেশি বিএনপিরই হয়েছে। তাহলে তারা কেন এটি করছে না? এগুলো যেমন সংখ্যা তৈরি করছে, আবার একই সাথে এগুলোও ঠিক যে আপনার জুলাই সনদ পড়ে গুম, মানবাধিকার, বিচার ব্যবস্থা আমাদের দেশে জানতে হবে না, এগুলো আমরা জানি। এবং জানি বলেই 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল। একটা কথা আছে, কুজোর আবার চিত হয়ে ঘুমানোর শখ। আমরা ন্যূনতম গণতন্ত্র চাই, রাতের বেলা ভোট চাই না, দিনের বেলা ভোট দিতে চাই। এবং ভোট দেওয়ার পরে আমরা ন্যূনতম আমাদের মৌলিক অধিকারগুলো চাই। সরকার যাতে এবং বিরোধী দল যাতে আমাদের মৌলিক অধিকার নিয়ে কথা বলে। আমরা সংসদে মৌলিক অধিকার নিয়ে কি কথা বলতে দেখেছি? আমাদের অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থানের যে সমস্যা, আমাদের বৈষম্যের যে সমস্যা, এই সমস্যা নিয়ে যে আন্দোলন হলো, আপনি এই সংসদে কয়টা এই বিষয় নিয়ে কথা বলতে শুনেছেন? আমাদের চাকরি আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন হলো না? তার মানে সংসদে যারা গিয়েছেন তারা তো জুলাই সনদ নিয়ে ব্যস্ত। না, তারা শুধু জুলাই সনদ না, তাদের কাছে গাড়ি, বাড়ি, কক্ষ। হ্যাঁ, তাদের কাছে গাড়ি বাড়ি, এটা কক্ষ হচ্ছে নিজের না, কক্ষ হচ্ছে মূল সমস্যা। তাদের কাছে মানুষের মৌলিক অধিকার মূল সমস্যা নয়। এবং এই জায়গাটাতেই আমাদের আপত্তিটা হচ্ছে, রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ যতদিন না ঠিক মতো হবে ততদিন কিন্তু এই সমস্যা রয়েই যাবে। আপনি দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংলাপের আয়োজন করলেন, জাতীয় ঐক্যমত্য করলেন, সেখানেও সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে নাই, কোনো নারীদের প্রতিনিধিও ছিল না। এবং আপনি দেখুন যে নির্বাচনের মাধ্যমে তো ওখানে না পারলেও নির্বাচনের মাধ্যমে সেটা করতে পেরেছে, সেখানেও আটকে দেওয়া হয়েছিল। তো আপনি যে প্রধান বিরোধী দল হয়েছে তাদের একজন নারীও কিন্তু তারা মনোনয়ন দেয়নি, বরং তাদের যে আমির সাহেব নির্বাচনের আগে বলেছেন এই দলে কখনো নারী শীর্ষ আসনে যেতে পারবে না। তারা 5 ঘন্টা কর্মঘণ্টা করতে চেয়েছিলেন। তিনি এও বলেছিলেন যে ওই সন্তান উদরে ধারণ এবং শিশুকে মাতৃদুগ্ধ দেওয়া হচ্ছে যেহেতু নারীর প্রধান কাজ, সেই কারণে গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে দেওয়া যাবে না। এইগুলো তার কথা আল জাজিরার সাথে ইন্টারভিউতে। এবং এই বিষয়গুলো দিয়ে অনেক বাহাস তারা বলছে যে এখন মানে এখনো ওই পরিবেশ হয়নি বিএনপি সরাসরি নারী প্রার্থী করার, তারা প্রস্তুতি নিচ্ছেন, ভবিষ্যতে করবে। বিএনপি না, জামাতের।
ও জামাতের জামাতের। এবং আপনি দেখুন যে এই যে ৭২ সালে যে সংরক্ষিত নারী আসন তখন বোধ হয় ১৫ থেকে ২০টি ছিল, ১৫টি ছিল, ৮০ দশকে হলো ৩০টি, সে এখন হয়েছে ৫০টি, অর্থাৎ সময় গিয়েছে, সংরক্ষিত আসন বেড়েছে, কিন্তু তাদেরকে সুনির্দিষ্ট কোনো এলাকাও দেওয়া হয়নি, প্রত্যক্ষ নির্বাচনে তাদেরকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না, এমনকি তাদের সেইভাবে ক্ষমতা কাঠামোতে তাদের কোন জায়গাটাতে তাদের ক্ষমতা সেটাও সুনির্দিষ্ট নয়। এটা তো সরাসরি ভোটে নির্বাচিত নয়, যেহেতু এটা দলের দয়ার উপর তারা নির্বাচিত। কেন নয়? এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, ১৬ই জুলাই নারীদের এই বিপুল অংশগ্রহণের পরে এই স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে হলো, আর আপনি নারীদেরকে আপনি সংরক্ষিত আসনে সেখানে রাখবেন? মাঠের সক্রিয় প্রধান দুই দলই কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বিএনপি কারণ এবং এই যে জামাত। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, এইটা কিন্তু আপনার সব জায়গায় সেই দৃষ্টিভঙ্গি তো রাষ্ট্রেরও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, যদিও ৩ দশক ধরে আমাদের সরকার প্রধান নারী ছিলেন। আমাদের সরকার প্রধান নারী ছিলেন বটে, তারা চেষ্টাও করেছেন। আমাদের বেগম খালেদা জিয়া তো নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, শেখ হাসিনা অত্যন্ত কয়েকজন মন্ত্রী বানিয়েছিলেন, স্পিকার বানিয়েছিলেন, তারপরেও মূল জায়গাটিতে কিন্তু পুরুষতান্ত্রিক মনোভাব রয়ে গিয়েছিল। সংরক্ষিত আসন থেকে শুরু করে আপনার যে মূল কাঠামোগুলো, পুরুষতন্ত্র তো আসলে ঠিক পুরুষ নারীর অংশগ্রহণ না, এক ধরনের মানসিকতাটা হচ্ছে চাপিয়ে দেওয়া, একটা 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 মতই থাকবে এখানে খুবই প্রবল, সেই জায়গাটিতে কিন্তু আমরা সবসময় রাজনীতিতে দেখে এসেছি। অন্তত আপনি নারীর জুলাই অভ্যুত্থানে যে নারীর যে বিপুল অংশগ্রহণ এবং নেতৃত্ব দেওয়া, কিন্তু সেই নারীর হারিয়ে গেলেন কেন? সেই নারীর হারিয়ে গেলেন কারণ আমাদের রাজনৈতিক অনৈতিকতার কারণে। সেটা হচ্ছে যে দেখুন, বিএনপি একটি বড় দল এবং সেইখানে বহু বছর ধরে ১৭ বছর তারা ক্ষমতার বাইরে, এখানে নানান রকম সমীকরণ তো থাকবেই, তারপরেও তারা তো অন্তত ৭ জন বোধহয় বিজয়ী হয়ে এসেছে এবং আরও কয়েকজন হেরেছেনও। তারা তো ৩.৬২% তারা দিয়েছিলেন, যদিও জুলাই সনদে আছে ৫%, সেটাও তারা ন্যূনতম। আপনি এনসিপি কি করলো? এত যে প্রবল গণ অভ্যুত্থানে তাদের প্রতি মানুষের যে আগ্রহ ছিল, অন্তত একটা প্রগতিশীল মুক্ত রাজনীতির একটা বাহক তারা হয়ে উঠবে, তারা একটা সাম্প্রদায়িক দলের সাথে জোটবদ্ধ হয়ে গেল। এবং কতখানি অনৈতিকতা থাকলে এই সিদ্ধান্তটি তারা নিতে পারে? যেই দল পুরো দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের মুক্তি সংগ্রামে, তারা প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে সংসদে বসে, তাহলে এর চাইতে চরম অবমাননা। কিন্তু ট্রেজারি বেঞ্চ থেকে, সরকারি দল থেকে আপনি জাতীয় সংসদের বিতর্কগুলো দেখেছেন, তারা কিন্তু আপনার এই বক্তব্যেরই প্রতিধ্বনি আমরা বিভিন্ন সংসদ সদস্যের মুখে শুনেছি। এক ধরনের তাদের কিন্তু ৭১ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে এক ধরনের অনড় অবস্থানের কথা এখন প্রকাশ করছেন। ভবিষ্যতে কি করবেন আমরা জানি না। আরেকটি বিষয়ে আসি, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশ কতটা হয়েছে এবং এই বিকাশের পথে কারা বাধা সৃষ্টি করেছে? শিল্প সাহিত্য সংস্কৃতি সবসময় মুক্ত মতের কথা বলে, মুক্ত মতের বিরুদ্ধে শিল্প সাহিত্য সংস্কৃতি হয় না আসলে। এবং যেহেতু অন্তর্বর্তী সরকার একটা নতুন, তাদের ভাষায় নতুন ন্যারেটিভ, স্বাধীনতা 2.0, রিসেট বাটন, এই শব্দগুলো কেন তাদেরকে দিতে হলো? রিসেট বাটন কেন দিতে হবে? তার মানে অতীতে যা কিছু ছিল সব কিছু খারাপ? ইউনূস সাহেব সরাসরি বলেছেন এটা কি একটি বাটপারের জাতি নাকি যেন একটা, যে যারা প্রতারণা করে, জালিয়াতের জাতি, এইভাবে বলেছেন। যিনি দেশের প্রধান তিনি যদি বলেন আমি জালিয়াতি জাতির প্রতিনিধিত্ব করছি, তিনি একটা ঠাট্টা করে বলেছেন, আক্ষেপ থেকে বলেছেন যে বহির্বিশ্বের মানুষ আমাদেরকে এভাবে দেখে, এর নাকি আয়নায় মুখ দেখেছিলেন? আয়নায় মুখ দেখেছিলেন সম্ভবত। এবং এই জালিয়াতি তিনি সবচেয়ে বেশি করেছেন, তিনি এবং তার উপদেষ্টারা যে জালিয়াতি করেছেন 18 মাস, তা আসলে আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের একজন একটা শিক্ষার বিষয়। আপনি দেখুন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের জায়গায় লেখা হয়েছে প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তানের জায়গায় লেখা হয়েছে হানাদার বাহিনী। তারা বসে বসে দেশকে জালিয়াতের দেশ বলেছেন।
তারা বসে বসে নানান রকম ঠাট্টা মশকরা করেছেন, তারা আক্ষেপ করেছেন। কেন? তাদের হাতে সরকারের চাইতে বড় হাত কার থাকে? শক্তিশালী গণমাধ্যম রাতের বেলা পড়েছে, ছায়ানট উদিচি পড়েছে, তারা টেলিফোনে ব্যস্ত ছিলেন, 200-250 বার নাকি টেলিফোন করেছেন। তারা এখন আবার পত্রিকায় নিবন্ধ লিখতে, যেই পত্রিকা তা পড়েছে তাদের সময় সেই পত্রিকায় তারা এখন নিবন্ধ লিখছেন। তখন তাদের মনে হয় না যে কি করেছি? অন্তত সকালবেলা ভোরে উঠে তো তারা পদত্যাগটি করতে পারতো, যে এই সরকার পারছে না। এই যে বাংলাদেশে পদত্যাগের তো খুব তাদের কাছ থেকে তো বাধ্য আমাদের না হলে বাংলাদেশের প্রচলিত রাজনীতিবিদ তো তারা নন, তাদের সুবচন শুনে শুনে তো আমরা রীতিমতো অন্ধ বধির হয়ে বসে আছি যে রাজনীতিবিদরা কিছু পারে না বলে তাদেরকে দায়িত্ব নিতে হলো। তারা দায়িত্ব নিয়ে বাংলাদেশের সংস্কৃতির মূলে কুঠারাঘাত করলেন। তারা রবীন্দ্রনাথকে নাকি বেশি গুরুত্ব দেওয়া হয়, নজরুলকে গুরুত্ব দিতে হবে, লালনকে গুরুত্ব দিতে হবে, এই সমস্ত কথাবার্তা বলা হয়। এটা তো বিভাজন। আপনি চিন্তা করুন, রবীন্দ্রনাথকে হিন্দু হিসেবে তারা আবিষ্কার করছেন, এগুলোও আমাদেরকে শুনতে হবে। এবং এইগুলো আমাদেরকে ছায়ানটকে আগুন দেওয়া হয়েছে, কারণ এটা নাকি ভারতীয় আধিপত্যবাদী রাজনীতির অংশ। এই ভারতীয় আধিপত্যবাদ শুনতে শুনতে আমাদের কান ঝালা পড়া। আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশের ক্রিকেট দল ভারতে খেলতে যেতে পারলো না। কেন? কারণ একটি ডোমেস্টিক ক্রিকেটে মুস্তাফিজকে খেলতে দেওয়া হয় না। কোথায় একটি ডোমেস্টিক ক্রিকেট আর কোথায় বিশ্বকাপে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত কে হলো? ভারত হলো না বাংলাদেশ হলো? আপনি চিন্তা করুন, আপনি নিজের পা কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করতে চাইছেন। তাতে কি ভারতের বা অন্য কোনো দেশের কিছু আসে যায়? আপনি দেখুন, সাকিবকে আপনি খেলতে দিলেন না তার ক্যারিয়ারের পিক টাইমে। সাকিব কি আর 1-2 বছর পর আর খেলতে পারবে? তাকে তো বহুত শাস্তি দেওয়ার আপনার সারা জীবন পড়ে থাকলো। আপনি পৃথিবীর সেরা, কয়টা জায়গায় আমরা পৃথিবীর সেরা, সেই জায়গাতে আমাদের সবচেয়ে যে একটা গৌরবের ধন, তাকে নিয়ে আমরা এই সমস্ত বিতর্কের মধ্যে ফেলে দিলাম। কে দিল? সজীব ভুঁইয়া নামে সেই দিনের ছেলেটি। তার দেশের জন্য তার কন্ট্রিবিউশনটা কি? কিছু লুটপাটের কাহিনী শোনা ছাড়া। আমরা তো যেই আন্দোলনের কথা আমরা জানি, সেই আন্দোলনে কি সজীব ভুঁইয়া একা ছিলেন? সাধারণ অনামারা ছিলেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছেলে এই আন্দোলনে নিহত হয়েছেন, আর বাইরের ছেলেরা মেয়েরা কতজন নিহত হয়েছেন? সাধারণ মানুষ কত নিহত হয়েছেন? কাজে সাধারণ মানুষদের কোনো চিহ্ন নাই। আমরা জুলাই যেই শহীদদের তালিকা দেখি, বিভিন্ন কিছু বিলি বন্টন আমরা দেখলাম, সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ কোথায়? বরং আপনি দেখুন যে জুলাই জাদুঘরের নামে ঢাকা শহরের হৃৎপিণ্ডে 100 বিঘা প্লাস জমিতে যে জুলাই জাদুঘরের নামে যে তামাশা তৈরি করা হয়েছে, সেটি কেন? তাহলে মুক্তিযুদ্ধ জাদুঘরের তৈরি করার জন্য কত বিঘা জমি দরকার? সেটি তো সরকারিভাবে এখনো তৈরি করেনি। জুলাই জাদুঘর মূল জাদুঘরের পাশে একটি কর্নার করলেই যথেষ্ট ছিল। আপনি এইটাতে অন্য অনেক কিছুই করা সম্ভব। আমাদের দেশের একটি গৌরবের জায়গা। আপনি তাহলে তো জাতীয় সংসদে তো রাতের বেলা ভোটের বিল পাস হয়েছিল, জাতীয় সংসদকে আপনি জাদুঘর বানিয়ে দিন, প্রধানমন্ত্রীর অফিসকে বানিয়ে দিন, ওখান থেকে তো অনেক কিছু নির্দেশ হয়েছে, পদ্মা সেতু বানিয়ে দিন জাদুঘর বানিয়ে, সব কিছু বানিয়ে দিন জাদুঘর। তো তা না, আপনি সেটা তৈরি করবেন, কারণ ওই যে লুটপাটের কাহিনীগুলো কিন্তু আসছে, খাবারের বিল ইত্যাদি ইত্যাদি, চাকরি, ওয়াকিং ইন্টারভিউ, 100 সবই আমরা তো পাচ্ছি খবর। জনগণ যাদের নির্বাচিত করেছে, অর্থাৎ বিএনপি সরকারের দায়িত্ব এসব ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি চিহ্নিত করা, তদন্ত করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং একটা যুক্তিসম্মত সিদ্ধান্ত। কিন্তু আমরা যে বিষয়টি আবার আসছি, শেষ প্রশ্ন, সেটি হচ্ছে এই যে আমরা পেছনে ফেলে পচা অতীত আমরা সামনে এগোবো, বিএনপি কতটা প্রস্তুত আছে, বিশেষ করে শিল্প সাহিত্য সংস্কৃতি তো আসলে রাজনীতি ছাড়াও নয়। রাজনৈতিক কাঠামোতে বিএনপিকে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি চর্চা করতে হবে, যেটা আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পুতুল বিরোধী দল বানিয়ে তার বিরোধিতা করা মাত্র বলেছে যে বিএনপি জামাত এরা রাজাকার, এরা অগ্নি সন্ত্রাসী, ট্যাগিং এর রাজনীতি কিন্তু এখনো বন্ধ হয়নি। বন্ধ যদি না হয়, কমেছে, আগের চেয়ে কমেছে। এবং আমরা মনে করি এটা কিন্তু বলা হবে, কেন আওয়ামী লীগ করেছে এখন বিএনপি করলে দোষ কি? তাহলে কি পাল্টাপাল্টি চলতেই থাকবে? না, আপনাকে অন্তর্ভুক্তিমূলক সমাজে সকলকে অংশগ্রহণ করতে দিতে হবে। আপনি যারা জেলে আছে, এই তৃণমূলের নেতাকর্মীরা সকলে খুনি নয়। আপনি খুনির বিচার করুন, কিন্তু বিচারের আগে কাউকে নিষিদ্ধ করবেন না। যেই আওয়ামী লীগের নিষিদ্ধতার অধ্যাদেশে সরকারি বিরোধী দল একমত হয়ে গেল, সেটা যে আইনে করা হয়েছে, সেই আইন আওয়ামী লীগের তৈরি করা আইন, সন্ত্রাস বিরোধী আইন, সেটা তো একটা নিবর্তনমূলক, অবশ্যই। এবং সেই নিবর্তনমূলক আইন ব্যবহার করে আওয়ামী লীগ
বিএনপি বা তৎকালীন বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার জেলে করেছে। পড়েছে, গ্রেপ্তার করেছে। আবার আয়নাঘর সেই আইন বানিয়েছে। ব্যবহার যদি মুক্ত পরিবেশে হয়, মুক্ত গণতন্ত্রের পরিবেশে হয়, সেটা তো কখনোভাবেই গ্রহণযোগ্য সেটা নয়। প্রত্যাশিত নয়, এবং একই সাথে ওই যুক্তিতে যে আওয়ামী লীগ করেছে দেখে আমরা করব, তার মানে তাহলে এই বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি চলতেই থাকবে। না, বিভাজিত দেশ, বিভাজিত জাতি কখনোই এগোতে পারে এগোতে পারে না। তা আমরা চাই এই বিভাজনের বাইরে এসে এবং মুক্ত চিন্তাকে এগিয়ে নেওয়া, মুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুক্ত গণমাধ্যম, মুক্ত সংস্কৃতি চর্চা, গণমাধ্যম সবকিছুতেই এগিয়ে নেওয়া এবং এ ধরনের একটি নির্ভয় অভয় পরিবেশ তৈরি হবে, যেখানে সবাই মন খুলে কথা বলতে পারবে এবং মন খুলে লেখার জন্যে, বলার জন্যে কাউকে জেলে যেতে হবে না। মাহবুব আজিজ, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আবারও দেখা হবে। নিশ্চয়ই। আপনাকে ধন্যবাদ।